ওয়েলকাম টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আগের ক্লাসে বলেছিলাম যে আমাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে। আজকের আমরা মিডিয়েভাল হিস্ট্রি স্টার্ট করব। তো মিডিয়েভাল হিস্ট্রি শুরু করার আগে যে কটা টপিক আমি কমপ্লিট করব, যে টপিকগুলো কমপ্লিট করব সেগুলো ফার্স্ট আগে ডিসকাস করে নিই, তারপরে আমরা স্টার্ট করব। ফার্স্টেই যে টপিকটা আমি কভার করব সেটা হচ্ছে, ফার্স্ট টপিক আছে পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। নেক্সট যে টপিকটা কভার করব সেটা হচ্ছে চোল। থার্ড যে টপিক কভার করবো সেটা হচ্ছে রাজপুতদের সম্পর্কে জানবো আমরা, রাজপুত। ফোর্থ যে টপিক করাবো সেটা হচ্ছে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য। ফিফথ যে টপিকটা করাবো সেটা হচ্ছে সুলতান সাম্রাজ্য, সুলতান। সিক্স যে টপিক করাবো সেটা হচ্ছে মুঘল। আর লাস্টে যেটা সেভেন টপিক সেটা করাবো হচ্ছে ভক্তি ও সুফি মুভমেন্ট। এই 7টা টোটাল টপিক করাবো। তার মধ্যে থেকে আজকের যে ফার্স্টে যে টপিকটা করাবো সেটা হচ্ছে পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। তাহলে ক্লাসটা স্টার্ট করার আগে আমার সবাইকে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে স্টার্ট করা যাক। ফার্স্ট টপিক হচ্ছে পাল। পালদের বিষয়ে জানতে গেলে ফার্স্টে আমরা তাদের অরিজিনটা আগে জানবো, ঠিক আছে? অরিজিন, আচ্ছা, ফার্স্টটা হচ্ছে 750 খ্রিস্টাব্দ। 750 খ্রিস্টাব্দে গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করেছে। ঠিক আছে। সেকেন্ড যেটা টপিক, সেকেন্ড যে বিষয় সেটা হলো গোপাল প্রথম জীবনে কি করতেন। গোপাল একজন মিলিটারি জেনারেল ছিল। তিনি যখন মিলিটারি জেনারেল ছিলেন সেই সময় একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সময় তৈরি হয়েছিল, ঠিক আছে? কি কারণে অরাজকতা তৈরি হয়েছিল? কারণ সেই সময় সিংহাসন শূন্য ছিল। তাই কে রাজা হবে বা কে সিংহাসন আরোহণ করবে, সেই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল। সেই দিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল। সেই সময়কার যেসব জ্ঞানী ব্যক্তিরা ছিলেন বা জ্ঞানী পণ্ডিতরা ছিলেন, তারা নির্বাচনের মাধ্যমে গোপালকে সিংহাসনে বসান। এরপর পাল বংশ প্রতিষ্ঠা হয়।
ঠিক আছে, এটা হলো পালদের হচ্ছে অরিজিন সম্পর্কে কিছু তথ্য। এবারে তাদের রুলারদের বিষয়ে জানবো আমরা। রুলার বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেগুলি শুধু আলোচনা করবো, খুব বেশি ডেপথে আলোচনা করবো না। ফার্স্ট হচ্ছে ইনি বুদ্ধিস্ট ছিলেন। ইনাকে তাই ফার্স্ট বুদ্ধিস্ট অফ বুদ্ধিস্ট কিং অফ বেঙ্গল বলা হয়। ঠিক আছে, এছাড়া ইনি তার শাসনকালে কি করেছিল? তার শাসনকালে উদান্তাপুরীতে, এই উদান্তাপুরী কোথায় অবস্থিত? আগে লিখি এটা, বিহারের উদান্তাপুরী। একটি মনাস্ট্রি তৈরি করেছিল, ঠিক আছে, এরপরে আমরা পড়ব ধর্মপালের বিষয়। আচ্ছা, ধর্মপাল কে ছিলেন? ধর্মপাল ছিলেন গোপালের পুত্র। ঠিক আছে, নেক্সট হচ্ছে তিনি অর্থাৎ ধর্মপাল নালন্দা বিশ্ববিদ্যালয়কে রিভাইভ করেছেন। এছাড়াও তিনি কি করেছিলেন? এছাড়াও তিনি বিহারের ভোগলপুরে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছে বা নির্মাণ করেছে। নেক্সট হচ্ছে ধর্মপালের ওয়াইফ ছিলেন রানা দেবী। এই রানা দেবী কে ছিলেন? এই রানা দেবী ছিলেন রাষ্ট্রকূট সাম্রাজ্যের প্রিন্সেস। ঠিক আছে, এটা গেল ধর্মপালের বিষয়ে। নেক্সট আসি দেবপাল। আচ্ছা, দেবপাল কে ছিলেন? দেবপাল ছিলেন ধর্মপালের পুত্র। ঠিক আছে, আচ্ছা, দেবপাল কি করেছিলেন? দেবপাল অসম ও উড়িষ্যাকে নিজের সাম্রাজ্যভুক্ত করেছিলেন। এই পাল বংশটা কোথায় গড়ে উঠেছিল? পাল সাম্রাজ্য ইস্টে গড়ে উঠেছিল।
গড়ে উঠেছিল। ঠিক আছে, এটা গেল দেবপালের বিষয়ে। এবারে আসবো মদন পাল। মদন পাল ছিলেন পাল সাম্রাজ্যের শেষ রুলার। ঠিক আছে, এনার মৃত্যুর পর কি হয়েছিল? এনার মৃত্যুর পর সেনরা পালদের সরিয়ে কি বংশ তৈরি করেছিল? পাল সরি সেন ডায়নেস্টি প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, এই গেল হচ্ছে পালদের বিষয়ে। তো এবারে যেটা পড়াবো সেটা হচ্ছে প্রতিহার। এই প্রতিহার সাম্রাজ্যের অপর নাম ছিল, বা আরেকটা নামেও ডাকা হতো, কি নামে ডাকা হতো? গুর্জার প্রতিহার। প্রতিহার, আচ্ছা, এই গুর্জার প্রতিহার নামের পিছনে অনেক ঐতিহাসিক অনেক মতামত দিয়েছে কেন প্রতিহার সাম্রাজ্যকে গুর্জার প্রতিহার বলা হয়। কিছু কিছু ঐতিহাসিক মনে করেন, ঐতিহাসিক মনে করেন যে প্রতিহারদের অরিজিন ছিল গুজরাট এবং সাউথ রাজস্থান, আর সেই কারণে তাদের গুর্জার প্রতিহার বলা হয়। বলা, ঠিক আছে, নেক্সট হচ্ছে এই প্রতিহাররা মুসলিম রুলার জুনেদকে জুনেদ যখন ভারত আক্রমণ করতে এসেছিলেন তারা তাদের প্রতিহাররা তাদের আক্রমণকে আটকেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন নাগভট্ট। ঠিক আছে, তাহলে নাগভট্ট ছিলেন এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, নেক্সট হচ্ছে, তবে আচ্ছা তার আগে বলে দিই এই সাম্রাজ্যের ক্যাপিটাল কোথায় ছিল। এই সাম্রাজ্যের ক্যাপিটাল ছিল, কোথায় ছিল? কনৌজ। ঠিক আছে, তবে এই সাম্রাজ্যের রিয়েল ফাউন্ডার বলা হয় তাকে মিহির ভোজকে। ঠিক আছে, মিহির ভোজের
মিহির ভোজকে আদি বরাহ উপাধি দেওয়া হয়েছিল। ঠিক আছে, মিহির ভোজকে আদি বরাহ উপাধি দেওয়া হয়েছিল। আচ্ছা, বাগদাদের আল মুসিদি প্রতিহারদের সময় ভারতে এসেছিলেন। ঠিক আছে, কত খ্রিস্টাব্দে এসেছিলেন? অ্যাপ্রক্স 1950 থেকে 1960। ঠিক আছে, রাজশেখর ছিলেন সেই সময়কার গ্রেট সংস্কৃত পোয়েট এবং ড্রামাটিস্ট। ঠিক আছে, আচ্ছা, এই রাজশেখর কার সময়কারে ছিলেন? রাজশেখর মহিপালের সময় ছিল। ঠিক আছে, তো মহিপালের কোর্টে তিনি ছিলেন রাজশেখর। আচ্ছা, মহিপাল কে ছিলেন? মহিপাল ছিলেন কার গ্র্যান্ডসন, মিহির ভোজের গ্র্যান্ডসন। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই প্রতিহার সাম্রাজ্যের সব থেকে লাস্ট রুলার কে ছিলেন? রাজ্যপাল ছিলেন প্রতিহার সাম্রাজ্যের সর্বশেষ শাসক। আচ্ছা, প্রতিহার সাম্রাজ্য শেষের দিকে কি হয়েছিল? প্রতিহার সাম্রাজ্যের শেষের দিকে তারা যেসব জায়গা দখল করেছিল সেগুলো সবই তাদের হাত থেকে চলে যায় কেবলমাত্র কনৌজ ছাড়া। তারা যেসব জায়গা দখল করেছিল সেগুলি সব তাদের হাত থেকে বেরিয়ে যায় কেবল তাদের সাম্রাজ্যের সীমাবদ্ধ থাকে হচ্ছে কনৌজের মধ্যে। সাম্রাজ্য সীমাবদ্ধ থাকে কনৌজের মধ্যে। ঠিক আছে, নেক্সট হলো ডিক্লাইন হতে শুরু করেছিল যখন মামুদ আক্রমণ করেছিল তখন থেকে। ঠিক আছে, আমাদের প্রতিহার কমপ্লিট। এবারে করবো আমরা রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট সাম্রাজ্য কত দূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল? রাষ্ট্রকূট সাম্রাজ্য ডেকান, নর্থের কিছু অংশ আর সাউথ ইন্ডিয়া নিয়ে পর্যন্ত বিস্তার লাভ করেছিল।
ঠিক আছে। আচ্ছা, এই সাম্রাজ্যের ফাউন্ডার কে ছিলেন বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি আবার এনাকে দন্তি বর্মণও বলা হয়। ঠিক আছে, দন্তি দুর্গের নাম, কিন্তু আবার এনাকে আবার দন্তি বর্মণও বলা হয়। ঠিক আছে। আচ্ছা, রাষ্ট্রকূট সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? এই সাম্রাজ্যের রাজধানী ছিল গুলমার্গের মালখের বা মালভটতে। ঠিক আছে, এখানে ওদের রাজধানী স্থাপন হয়েছে। আচ্ছা, এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কাদের বলা হতো? আচ্ছা, এই সাম্রাজ্যের গ্রেটেস্ট রুলার ছিলেন গোবিন্দ থার্ড এবং অমোঘ ঘোষ। অমোঘ বর্ষ, সরি, অমোঘ বর্ষ। হ্যাঁ। আচ্ছা, এরা দুজন ছিলেন সব থেকে গ্রেটেস্ট রুলার রাষ্ট্রকূট বংশের। আচ্ছা, অমোঘ বর্ষ, অমোঘ বর্ষ ইনি একটি বই লিখেছিলেন, যার নাম ছিল কবিরাজ মার্গ। ঠিক আছে, কবিরাজ মার্গ নামে তিনি একটি বই লেখেন। আচ্ছা, এই বইটিকে কি বলা হয়? এই বইটিকে আর্লিয়েস্ট পোয়েটিক বুকস ইন কানাডা বলা হয়। ঠিক আছে। আচ্ছা, অমর ঘোষ আরেকটা কাজ করে, সরি, অমোঘ বর্ষ আরেকটা কাজ করেছিলেন। কি করেছিলেন? অমোঘ বর্ষ ক্যাপিটাল ছিল রাষ্ট্রকূটদের, মালখেরকে বা মালখণ্ডকে আরো ডেভেলপ করেছিলেন। ঠিক আছে, আরো ডেভেলপ করেছে। এর ফলে তার শাসনকালে এই মালখের শহরকে সিটি অফ ইন্দ্র বলা হতো। করবো কৃষ্ণ শ্রী। ইনি ছিলেন রাষ্ট্রকূট সাম্রাজ্যের শেষ শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, আর তিনি কি করেছিলেন? ইনি চোল রাজা পারান্তাকা ওয়ানকে কি করেছিলেন? যুদ্ধে হারিয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, ইনি আর কি করেছিলেন? ইনি বা এনার শাসনকালে কি হতো? এনার শাসনকালে চোল, শের, পাণ্ডু সাথে সব সময় যুদ্ধ লেগে থাকতো। নেক্সট হচ্ছে রাষ্ট্রকূটরা কোন ধর্মকে পালন করতেন বা মানতেন? রাষ্ট্রকূটরা
শিব ও বিষ্ণুর ফলোয়ার ছিলেন, ঠিক আছে। কিন্তু তারা জৈনিজমকেও জেমকেও ফলো করতেন, ফলো ফলো করতেন, ঠিক আছে। আচ্ছা, কৃষ্ণ কৃষ্ণ থার্ড আরেকটা কি করেছিলেন, ইল্লোরাতে রক কাট টেম্পল নির্মাণ করেছেন, ঠিক আছে। এই রক কাট টেম্পল এটা কোথায় অবস্থিত, বা ইল্লোরাটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত? ইল্লোরা মহারাষ্ট্রতে অবস্থিত, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ শিব ধর্ম বা হচ্ছে বিষ্ণু ধর্ম উপাসক হলেও তিনি অন্যান্য ধর্মকেও শ্রদ্ধা করতেন, শ্রদ্ধা করতেন, ঠিক আছে। এনার সময় বৈদেশিক বাণিজ্য বাণিজ্য খুব উন্নত হয়েছিল, ঠিক আছে। এই গেল হচ্ছে রাষ্ট্রকূটদের সম্পর্কে তথ্য। এইবারে আমি রাষ্ট্রকূট পাল প্রতিহারদের যেসব পলিটিক্যাল স্ট্রাকচার ছিল, যেসব অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সেই বিষয়ে আলোচনা করব। এই তিনটে সাম্রাজ্যই রাজারা সেন্টার অফ অ্যাডমিনিস্ট্রেশন ছিল। এই সেন্টার অফ অ্যাডমিনিস্ট্রেশন কথার অর্থ কি? এর মানে হলো অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারটা স্বয়ং পরিচালনা করবেন হচ্ছে রাজা, মানে এই অ্যাডমিনিস্ট্রেশন চালাবে স্বয়ং রাজা, ঠিক আছে। আচ্ছা, রয়্যাল হাউস হোল্ডকে কি বলা হতো? অন্তঃপুর। রয়্যাল হাউস হোল্ডকে বলা হতো অন্তঃপুর, ঠিক আছে। এটা হলো পলিটিক্যাল আইডিয়াস কিছু। এইবারে আমরা প্রথমে পাল এবং প্রতিহারদের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম সম্পর্কে আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব হচ্ছে রাষ্ট্রকূটদের বিষয়, ঠিক আছে। পালাস অ্যান্ড প্রতিহার্স। অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের মধ্যে সবার উপরে কি থাকতো? সবার উপরে থাকতো হচ্ছে ভুক্তি। আচ্ছা, এই ভুক্তিটা কি ছিল? এই ভুক্তি আসলে প্রভিন্সকে ভুক্তি বলা হতো। এই সময় প্রভিন্সকে ভুক্তি বলা হতো, ঠিক আছে। আচ্ছা, ভুক্তির যিনি হেড থাকতেন বা অফিসার থাকতেন তাদেরকে কি বলা হতো? ভুক্তির যিনি হেড থাকতেন বা থাকবেন তাদের উপারিকা বলা হতো। সবার উপরে তো থাকতো হচ্ছে ভুক্তি। নেক্সট কে থাকতো? নেক্সট যেটা থাকতো সেটা হচ্ছে মন্ডলা বা বিষয়াস। আচ্ছা, এই মন্ডলাস বা বিষয়াস কাকে বলা হতো? ডিস্ট্রিক্টকে মন্ডলা বলা হতো।
মান্ডালা বলা হতো। আর হচ্ছে এই মান্ডালার যিনি হেড থাকতেন তাকে কি বলা হতো? বিষয়পতি। বিষয়পতি বলা হতো। আচ্ছা, গ্রুপ অফ ভিলেজেসকে ভিলেজেসের যিনি হেড হতেন তাকে ভোগপতি বা এবং সামন্ত বলা হতো। সামন্ত বলা হতো। ঠিক আছে। পাট্টালা ছিল একটি স্মল ইউনিট। তাহলে পাট্টালাকে একটি স্মল ইউনিট হিসাবে ধরা হতো। ঠিক আছে। এটা গেল হচ্ছে পালাস এবং প্রোটিয়াসের অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রাকচারটা। এবারে আমরা পড়াবো হচ্ছে রাষ্ট্রপতি। আচ্ছা, রাষ্ট্রপতি প্রভিন্সকে এই সময় কি বলা হতো? এই সময় রাষ্ট্রপতি বলা হতো। আর এই রাষ্ট্রের যিনি হেড থাকতেন তাকে কি বলা হতো? রাষ্ট্রপতি। ঠিক আছে। নেক্সট হচ্ছে ভিশাস। ভিশাস ডিস্ট্রিক্টকে ভিশাস বলা হতো। ভিশাস বলা হতো। এরপরে আছে ভুক্তি। ভুক্তি কাদের বলা? ভুক্তি কাকে বলা হতো? স্মল ইউনিটকে। ইউনিটকে ভুক্তি বলা হতো। বলা হতো রাষ্ট্রপতি। ঠিক আছে। কিন্তু যদি পাল প্রতিহারে কি বলা হতো? ভুক্তিকে প্রভিন্স হিসাবে ধরা হতো, কিন্তু এখানে হচ্ছে স্মল ইউনিটকে বলা হতো। আচ্ছা, গ্রামের যিনি প্রধান হতেন তাকে কি বলা হতো? তাকে বলা হতো গ্রামীণ মহাজন, গ্রাম মহাজন বা গ্রামীণ মহাজন। ঠিক আছে। এই সময়কার কোতোয়ালদের কাজ কি ছিল? ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। মেনটেন করা। ঠিক আছে। কোতোয়ালদের কাজ কি ছিল তাহলে? ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। এখানে গেল আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে রাষ্ট্রপতি। ঠিক আছে। এইবারে আজকে যেটা করাবো সেটা হলো পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, এই তিনটে রাজ্য বা এই তিনটে সাম্রাজ্য, এই তিনটি সাম্রাজ্য একটি যুদ্ধে লিপ্ত হয়েছিল। কেন? কোন সাম্রাজ্য? এই তিনটি সাম্রাজ্যের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল কনৌজকে কেন্দ্র করে। ঠিক আছে। সেই যুদ্ধের নাম ছিল ট্রাইপারটাইট স্ট্রাগল। ঠিক আছে। আচ্ছা, এই যুদ্ধটা কেন হয়েছিল? কারণ তখন মনে করা হতো যে যে কনৌজকে পাবে সে ফার্টাইল আপার গ্যাঞ্জেটিক প্ল্যান্টস কে সে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে। তাহলে কি যে কনৌজকে পাবে সে ফার্টাইল আপার গ্যাঞ্জেটিক প্ল্যান্টস কে সে কন্ট্রোল করতে পারবে। সে কারণে কনৌজটা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। কার সময় থেকে? হর্ষের সময় থেকেই কনৌজকে সিম্বল অফ সভরেন্টি হিসাবে গণ্য করা হতো।
করা হতো। যে কনৌজ পাবে তাকে গ্রেট রুলার হিসাবে মনে করা হতো। দখল করতে পারবে তাকে গ্রেট রুলার হিসেবে মানা হতো। সেই কারণে কনৌজ অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। তাই পাল, প্রতিহার, রাষ্ট্রকূট এই তিনটে সাম্রাজ্য কনৌজের ওপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ লড়েছিল। ঠিক আছে, তো এটা গেল আমাদের পাল, প্রতিহার, রাষ্ট্রকূটের বিষয়। আচ্ছা, আজকে আমাদের তাহলে মিডিয়েভাল হিস্ট্রির ফার্স্ট টপিক পাল, প্রতিহার, রাষ্ট্রকূট কভার করলাম। নেক্সট ভিডিওতে আমরা 4 থেকে স্টার্ট করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।